এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। ফেনী থেকে যুক্ত আছেন তৌহিদুল তারেক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌহিদুল তারেক। ভোটারের এই ইশতেহারের যে বহর, সেই বহরটি এখন অবস্থান করছে দক্ষিণ পূর্বাঞ্চলের শহর ফেনীতে। শুরুতেই আজকের এই অনুষ্ঠানে যে অতিথিরা আমাদের সাথে উপস্থিত আছেন তাদের পরিচয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার প্রথমেই ডান দিকে উপস্থিত আছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এবং আমার বাম দিকে প্রথমেই উপস্থিত আছেন আফলাতুন বাকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার বাংলাদেশ এবি পার্টি। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমার ডানের সবশেষে উপস্থিত আছেন গাজী এনামুল হক ভূঁইয়া, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা। এবং আমার সর্ববামে উপস্থিত আছেন মীর হোসেন মিরু, সাবেক সভাপতি ফেনী প্রেস ক্লাব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মূলত রাজনৈতিক দলগুলোর যে ইশতেহার থাকে সেই ইশতেহারের পাশাপাশি ভোটারদের যে ইশতেহার, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা জানার চেষ্টা করি এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, তার সংমিশ্রণে তাদের যে মতামত, সেই মতামত তুলে ধরার চেষ্টা করি। শুরুতেই আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে, শুরুতেই আমার ডান দিকে যিনি উপস্থিত আছেন অতিথি আলাল উদ্দিন আলাল, তিনি ফেনী জেলা বিএনপির সদস্য সচিব। একটু শুরুতেই জানতে চাইব যে এই যে গতকাল কিন্তু তারেক রহমান, আপনাদের দলের চেয়ারম্যান, তিনি এখানে একটি জনসমাবেশ করে গেছেন, নির্বাচন খুব সামনে, এমন একটি পরিস্থিতিতে তিনি আসলে এইখানকার যে ফেনীবাসী রয়েছেন তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গেলেন, আমরা যদি কয়েকটি বিষয় উল্লেখ করি, যে একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং খালকাটা কর্মসূচিরও কিন্তু বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আসলে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়গুলো কি ফেনীবাসীর যে আকাঙ্ক্ষা সেটিকে আসলে প্রতিফলন ঘটায় কিনা? ধন্যবাদ। আমরা গতকাল আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে আমরা ফেনীবাসীর দাবিগুলো ওনার কাছে উপস্থাপন করেছি। এর মধ্যে প্রথম এবং প্রধান দাবি হলো আমাদের যে বন্যা প্রতিরোধ বাঁধ মুহুরী কৌয়া বাঁধ, এটা আধুনিকরণ বাঁধ নির্মাণ এবং মুসাফুর ক্লোজার, যেটার কারণে আমাদের ফেনী এখন নদী ভাঙনে যাচ্ছে, মুসাফুর ক্লোজার পুনর্নির্মাণ এবং মেডিকেল কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় আর লালফুল ফ্লাইওভার। এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের নেতাকে জানিয়েছি, কালকে আমরা রিটার্ন জানিয়েছি। এর মাঝে থেকে আমাদের লিডার আমাদেরকে জনগণের সাথে কথা বলার সময় ঠিক একই প্রসঙ্গ উনি এনেছে। ইনশাল্লাহ আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিও আমাদের ফেনীর এক আসনে প্রতিনিধিত্ব করেছেন, তারেক রহমানও আমাদেরকে কথা দিয়েছেন যে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ফেনীর এই সমস্যাগুলো সম্পর্কে উনি অবহিত হয়েছেন এবং এগুলো বিএনপি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমার পরের প্রশ্নটি একটু করব আফলাতুন বাকি, যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার বাংলাদেশ এবি পার্টির। আফলাতুন বাকি, আপনার কাছে একটু জানতে চাইব যে এই গতকাল তো বিএনপির পক্ষ থেকে এই ফেনীবাসীকে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছে, এর বাইরে আপনাদের কোনো প্রতিশ্রুতি বা আপনারা কোন ইশতেহার নিয়ে আসলে ভোটারদের কাছে যাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ফেনী 2 আসনের ভোটারগণ যারা আমাদেরকে শুনছেন সকলকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, যে গতকালকে তারেক রহমান সাহেব অত্যন্ত মূল্যবান কথা এখানে বলেছেন, যেহেতু এটা ওনার আত্মীয়র এলাকা, উনি এই এলাকার ভাগিনা নামে পরিচিত, সেই হিসাবে আমাদেরও ওনাদের সাথে ওই পরামর্শ এবং চিন্তার সাথে আমরাও একমত। এর পাশাপাশি ইতিমধ্যে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু সাহেব, উনি আমাদের দলের চেয়ারম্যান হিসেবে এই 5 আগস্টের পর থেকে প্রায় 5,000 কোটি টাকার মতো কাছাকাছি প্রকল্পের জন্য উনি জোর তদবির করে ফেনীতে ইতিমধ্যে অনেকগুলি কাজ, 12টি রাস্তা, সরস্বতী হাই স্কুলের 1.5 কোটি টাকার কাজ, এভাবে অনেক উন্নয়নমূলক কাজ আমাদের শুরু হয়েছে। এর পাশাপাশি আমরা মুসাফুর ক্লোজার, যদি আমরা নির্বাচিত হই, ফেনী বল্লামুখা বাঁধ, যে বাঁধের পানি আসার কারণে ফেনীর মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং পূর্ণাঙ্গ একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ একটি সেনা ব্রিগেড ফেনীতে প্রতিষ্ঠার জন্য আমাদের পক্ষ থেকে জোর প্রচেষ্টা থাকবে। এবং অতীতে মানুষ বারবার ফেনীতে প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু বাস্তবে অনেক কিছু এখানে হয় নাই। বিশিষ্ট 17 বছরে ফেনীতে উন্নয়নমূলক তেমন কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই। আমরা শুধু মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিব না, আমাদের এই জোট যদি ক্ষমতায় যায়, আমাদের মঞ্জুর সাহেব যদি এমপি হন,
ইনশাল্লাহ আমরা ফেনীর সমস্যাগুলো চিহ্নিত করে এটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আপনার চেষ্টা আমাদের থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাব গাজী এনামুল হক ভূঁইয়া, যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ফেনী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে। গাজী এনামুল হক ভূঁইয়া, একটু জানাবেন যে আপনারা তো খুব একদমই বলা যেতে পারে শেষ পর্যায়ে এসে জোট থেকে বেরিয়েছেন, আপনারাও এই মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন। আপনাদের অবস্থানটা কি এবং আপনারা আসলে ভোটারদের কাছে কি আবেদন নিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের ফেনী জেলার 3টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের প্রার্থী রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের 3 আসনে হাত পাকার প্রতীকের প্রতি জনগণের একটা ভালোবাসা, আন্তরিকতা এবং ভোটাররা চাইছে যে আগামী এই নির্বাচনে একটি নতুন বাংলাদেশ দেখতে। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য ভোটার এবং সর্বশ্রেণীর মানুষ, যুব সমাজ, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আগামী দিনে হাত পাকা প্রতীককে সমর্থন দিবে। মানুষ আমাদেরকে ভালোবাসতেছেন এবং আগামী দিনেই এই 92% মুসলমানের এদেশের জনগণ চায়, মুসলিম উম্মত চায় যা আগামী দিনটা, আগামী বাংলাদেশটা ইসলামের হোক। ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাব মীর হোসেন মিরু আপনার কাছে। আপনি এখানে আসলে একই সাথে ফেনীবাসী এবং বলা যেতে পারে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করছেন। আপনি শুনলেন আসলে 3টি রাজনৈতিক দল তাদের যে আবেদন রয়েছে, তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বললেন। আপনার কাছে জানতে চাইবো আসলে তাদের যে প্রতিশ্রুতি থাকে এবং যে বাস্তবায়ন থাকে এর মধ্যে পার্থক্য কতটুকু থাকে বলে আপনি মনে করেন? আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলছে? ধন্যবাদ। আপনি বলতে পারেন। ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি তারা প্রকাশ করেছে। গতকাল এক বিশাল জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সামনে ফেনীতে একটি মেডিকেল কলেজ, ফেনীতে ইপিজেডের আরও উন্নয়ন, নতুন করে ইপিজেড স্থাপন, আমি বলবো বিলিয়নিয়া স্থলবন্দর করা প্রয়োজন। সব মিলিয়ে এই এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য রাজনৈতিক দলগুলো তাদের যে প্রতিশ্রুতি তারা ইতিমধ্যে দিয়েছেন সবগুলো প্রতিশ্রুতি যাতে রক্ষা করে। প্রতিশ্রুতিগুলো রক্ষা করলেই ফেনীর মানুষ সব দিক থেকে সুবিধা ভোগ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে যে যারা প্রার্থী রয়েছেন তারা তো বিভিন্ন বিষয় নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, কিন্তু আপনি আসলে কি মনে করছেন যে এই নির্বাচনে ফেনীবাসীর আকাঙ্ক্ষার জায়গাটা কোন জায়গায়? মূলত যেহেতু নির্বাচন, রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে, যথারীতি এই মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণভাবেই প্রচারণা চলছে। আশা করি নির্বাচন পর্যন্তই শান্তিপূর্ণ অবস্থান করবে সবাই। স্বাভাবিকভাবে এটা অনেক দিন থেকে অবহেলিত একটা এলাকা। এখানে উন্নয়নের নামে লুটপাট হয়েছে, আপনারা সবাই জানেন, সারা দেশবাসী জানে। এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে সবাই পালিয়ে গেছে। আমরা আশা করি এবং পালিয়ে যাওয়ার পরে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যারা পালিয়ে গেছে তারা আর দেশে ফিরতে পারবে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সবাইকে বিদেশে মৃত্যুবরণ করতে হবে। এই ধরনের পরিণতি যাতে অন্য কোনো রাজনৈতিক নেতা কর্মী করতে না হয়, সেজন্য সবাই আন্তরিকভাবে দেশের জন্য কাজ করবে, ফেনীর জন্য কাজ করবে, এটা আমার আশা। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মীর হোসেন মিরু। আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি ভোটের ইশতেহারে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ আপনারা শুনছিলেন যে রাজনৈতিক দলগুলো তাদের কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। আমরা এই সময় জানতে চাবো আসলে ফেনীবাসীর যারা রয়েছেন তাদের আসলে প্রত্যাশাটা কোন জায়গায়, সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। শুরুতেই আমার ডান দিকে যদি একটু যাই, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচন সামনে আসছে, দীর্ঘ সময় পর একটি নির্বাচন হতে যাচ্ছে। এই সময় এসে নারীদের পক্ষ থেকে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? ধন্যবাদ। আজকের এই ভোটের ইশতেহার অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আসলে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি বিভিন্ন সহিংস ঘটনা ঘটছে সারা দেশে। তো ফেনীতে এই ধরনের সহিংস ঘটনা ঘটলে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের কি ভূমিকা থাকবে, এবং যে কোনো সহিংসতায় নারীরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। যে মানে ভোটের পরিবেশটা বিশৃঙ্খলা করলে কোনো নারী ভোটার ভোট কেন্দ্রে আসবে না। সেক্ষেত্রে তাদের কি ভূমিকা এবং তারা কি ব্যবস্থা নেবে এই বিষয়ে জানতে চাচ্ছি, এবং আমরা সকলেই চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমার বিপরীত পাশে যিনি আছেন এখান থেকে একজনের প্রশ্ন একটু জানার চেষ্টা করব। ভাই, একটু আপনার কাছে জানতে চাইবো যে একটু যদি দাঁড়িয়ে যান, যে এই নির্বাচনে ফেনীবাসীর পক্ষ থেকে ভোটারদের কিন্তু অনেক ধরনের প্রত্যাশা রয়েছে। উল্লেখযোগ্য প্রত্যাশাগুলো কি, এবং আপনি কি মনে করছেন যে এই রাজনৈতিক দল যারা আপনাদের কাছে আসছে তারা কি এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে নাকি অদূর ভবিষ্যতে? না, আমরা একটা জিনিসও প্রত্যাশা করি, সেটা হচ্ছে যেসব উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়েছেন, বিশেষ করে ফেনীর ব্যাপারে বলামুখী বাঁধ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, লালপোলে একটা ফ্লাইওভার ব্রিজ, রেলগেটে একটা ফ্লাইওভার ব্রিজ, এইসব প্রতিশ্রুতিগুলো প্রার্থীরা দিয়েছেন। যে নির্বাচিত হোক, আমরা চাই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে সে আমাদের এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে ফেনীবাসীর উন্নয়নের স্বার্থে। আমরা ফেনীবাসীও প্রস্তুত আছি শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে একটা নির্বাচন ফেনীতে অনুষ্ঠিত হোক। আমরা প্রার্থীদের কাছে এই প্রত্যাশাও করি, কোনো মারামারি, হানাহানি, সংঘর্ষিক কোনো ঘটনা যেন না হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে ফেনীরবাসীর পক্ষ থেকে আসলে দুজন এখানে তাদের যে মতামত, সেই মতামত সম্পর্কে বলছিলেন, এবং একই সাথে তারা কিছু প্রশ্ন করেছেন। আমাদের যিনি নারী দর্শক যিনি ছিলেন, তার একটি প্রশ্ন ছিল যে নারীদের প্রতি সহিংসতার ঘটনা যখন ঘটে তখন মূলত নারীরাও কিন্তু এতে আক্রান্ত হন। আপনার কাছে একটু প্রশ্ন থাকবে আলালউদ্দিন আলাল, যে আসলে এই বিএনপি যদি আসলে ক্ষমতায় আসে, সহিংস যে ঘটনাগুলো ঘটছে তা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে বিএনপি ক্ষমতা আসলে দেশের উন্নয়ন যেরকম হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় ভালো থাকে। আপনারা দেখেছেন 2001 সালে বিএনপি অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করছিল, যেটা বাংলার ইতিহাসে সবচেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। অপারেশন ক্লিন হার্ট এবং র্যাব গঠনের পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমূল পরিবর্তন হয়েছে। এখানে আমাদের দলের যারা কর্মীরা ছিল, এদের অনেকেই এই আমাদের অপারেশন ক্লিন হার্টে আপনারা জানেন, এবং এরপরে র্যাবের অপারেশন, এগুলোতে আমাদের দলের কর্মীদেরকেও বিএনপি ছাড় দেয় না। সুতরাং আমরা দায়িত্বহীন করতে বলতে পারি যে বিএনপি ক্ষমতায় আসলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে ইনশাল্লাহ। এই দেশে এই জাতীয় মব সন্ত্রাস আর হবে না। ধন্যবাদ আপনাকে আলাউদ্দিন আলাল। আমি একটু আমার বাম পাশে চলে যাব। আফলাতুন বাকি, আপনার কাছে জানতে চাইবো যে এখানে আমাদের একজন দর্শক, তিনি আসলে বলছিলেন যে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে, তারা আশা করছে যে তাদের মতো তারা যে জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হবেন তারা যাতে আসলে তাদের কাজটুকু করেন। আমরা কিন্তু শুনেছি যিনি মীর হোসেন মিরু, তিনি কিন্তু বলেছেন যে সবশেষ যারা আসলে দায়িত্বে ছিলেন তারা টাকা পয়সা নিয়ে কিন্তু পালিয়ে গেছেন, তারা আর দেশে ফিরতে পারবে না। আপনার কি মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো রাজনীতিবিদদের জন্য কতটুকু শিক্ষণীয় হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। যে সম্মানিত সর্দার মিরু ভাই আসলে সঠিকটাই বলেছেন। অতীতে লুটেরা লুট করে নিয়ে গেছে, এই লুটের মাধ্যমে লুটের প্রতিবাদ করতে যাওয়ার পরে এদেশে জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটেছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। এর থেকে রাজনৈতিক নেতাদের অবশ্যই উচিত শিক্ষা হয়েছে, এবং আগামীতে যারা ক্ষমতা পাবেন আশা করি এখানে লুটেরা নতুনভাবে সাজার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এবং আশা করি এদেশের জনগণও কোনো রকমের লুটেরাদেরকে মেনে নেবে না। সুতরাং জনগণের জন্য যেটুকু সরকারি বরাদ্দ আছে, জনপ্রতিনিধিরা সুষ্ঠুভাবে সেই বরাদ্দটুকু এনে তার এলাকা উন্নয়ন করতে বাধ্য থাকবে, এবং এটি হবে এ ধরনের বাংলাদেশ আসলে আমরাও চাই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ক্ষমতায় গেলে বা আমরা ক্ষমতার সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা
জনগণের হক জনগণকে শতভাগ বুঝে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আফলাতুন বাকি ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে, যে বিষয়টি হচ্ছে আমরা কিন্তু বিগত সময়ে দেখেছি আপনারা তো এই মুহূর্তে জোটবদ্ধ নির্বাচন করছেন, বিগত সময়ে কিন্তু জামায়াত ইসলামীর সাথে আপনাদের আমরা বিপরীতমুখী অবস্থান দেখেছি, কিন্তু এই সময়টাতে এসে আপনারা ভোটের মাঠে আসলে আপনাদের যারা জোটসঙ্গী রয়েছেন তাদের কতটুকু সহায়তা পাচ্ছেন, একদম 10 সেকেন্ডে যদি একটু বলেন। যে ইতিমধ্যে 11 দলীয় জোটটি রূপান্তরিত হয়েছে। সকল দল ফেরিতে সক্রিয় না থাকলেও অগ্রভাগে যারা আছে তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি এবং মহোৎসবের সহিত আমাদের নির্বাচনী প্রচার কাজ চলছে। কোনো সমস্যা হচ্ছে না। ওনারা আমাদেরকে শতভাগ সহযোগিতা ওনারা করতেছেন, মাঠে ময়দানে আমাদের সাথে প্রচারণা অংশগ্রহণ করতেছেন এবং ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন। ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু আমার ডানে চলে যাব, একটু জানতে চাবো আপনার কাছে যে এই ভোটারদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জায়গায় ইসলামী আন্দোলন আসলে সেটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করছে কিভাবে, এটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। ভোটারদের যে প্রতিশ্রুতি আমরা দেখতেছি আমাদের ফেনী 3 আসনে, যে ভোটারদের আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে সব ভিতরে যে 5 আগস্ট ঘটছে, বিগত দিনে বিভিন্ন দল এবং বিভিন্ন নেতাদের অধীনে বাংলাদেশ শাসন হয়েছে, সবাই শাসন বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আমাদের এই ভোটারদের যে একটা মনের চাহিদা, যে বিভিন্ন মতের শাসন আমরা দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন নেতার পরিবর্তন ঘটছে, কিন্তু নীতির পরিবর্তন ঘটে নাই। আমরা এবারে এই নির্বাচনে জনগণের মুখ থেকে নীতির একটা পরিবর্তনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে নীতির পরিবর্তন যখন ঘটবে তাহলে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সবশেষ আমার সর্ববামে একটু চলে যাব, আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন থাকবে যে আপনি এই নির্বাচনী মাঠে এখন প্রচারণা চলছে, কেমন দেখছেন? প্রার্থীরা কি তাদের যে আচরণবিধি তা কতটুকু মেনে চলার চেষ্টা করছে এবং আপনার মূল্যায়নটা যদি একটু আমাদের বলেন। ধন্যবাদ। আমি আপনাকে এবং দেশবাসীকে জানাতে চাই, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুকের বদৌলতে সারা দেশে যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, সে প্রচারণায় লক্ষ্য করছি প্রতিটি প্রার্থী ডোর টু ডোর জনগণের কাছে যাচ্ছেন, ভোট ভিক্ষা করছেন এবং জনগণও প্রার্থীদেরকে খুব আন্তরিকভাবে গ্রহণ করছে। পান নিয়ে দাঁড়িয়ে আছে, পান খাওয়াচ্ছে প্রার্থীকে, প্রার্থী জড়িয়ে ধরছে, ফুলের পাপড়ি বর্ষণ করা হচ্ছে প্রার্থীদের উপর। সব মিলিয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে খুবই ভালো অবস্থা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একজন প্রশ্নকর্তা বলেছেন যে ফেনীর সমস্যার মধ্যে লালফুলে ফ্লাইওভার, রেলগেটে ফ্লাইওভার, এটা জরুরি। ফেনীতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রয়োজন, মেডিকেলের কথা আমি আগেই বলেছি। আমি আশাবাদী। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রাজনীতি আর আগের মতো আপনার নেতাদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব আর থাকবে না। নেতারা এখন থেকে চেষ্টা করছে কিভাবে জনগণের সাথে মিশিয়ে যাওয়া যায়। এটা খুবই ভালো লক্ষণ বলেই আমি মনে করছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মীর হোসেন মিরু। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে তথ্যটি বা যে বিষয়টি বুঝতে পারছি যে প্রার্থী যারা রয়েছেন তারা খুবই আন্তরিকতার সাথে ভোটারদের সাথে যোগাযোগ করছেন, তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে। তবে আশা করছি যে নির্বাচনের পর যিনি নির্বাচিত হবেন তার সেই ব্যবহার, তার যে প্রত্যাশা তিনি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তারা ঠিক একইভাবে তা বাস্তবায়ন করবে। দর্শক, ফেনী জেলা আপনারা জানেন যে একটি বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধাদের একটি বড় অংশ কিন্তু এই জেলার বাসিন্দা এবং তারা তাদের এই এলাকা সহ পুরো বাংলাদেশের যে অর্থনৈতিক চাকা তারা সচল রাখছেন এবং আশা করা যাচ্ছে যে পরবর্তী যে নির্বাচিত প্রতিনিধি আসছেন তারা এই ফেনী জেলার উন্নয়নের কাজে তাদের মনোনিবেশ করবেন। এই ছিল আজকে আমাদের সবশেষ। আশা করছি যে আগামী যে পর্বটি আরেকটি জেলা থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হব ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। এই ছিল সবশেষ। আপনাদের অসংখ্য ধন্যবাদ।